বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের বিশ্বে। সাথে আছি আমি হাসানুল করিম। দর্শক, গুরুত্বপূর্ণ সব তথ্য ঘটনাবলী দিয়ে সাজানো এই আয়োজনের শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪২ আরোহীর ২৪১ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত ট্রাম্পের গোল্ডেন ডোম, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় যে বৈপ্লবিক পরিকল্পনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের বিষাক্ত নিঃশ্বাস, প্রবাল প্রাচীরের মৃত্যু সংকেত। স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড কিভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে সুখী দেশ। প্রিয় দর্শক, শিরোনামের পর এবার চলুন জেনে নেই আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সব সংবাদ। ইরান জুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ জুন ৫ ধাপে চালানো এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক ভবন। তেহরান, নাতাঞ্জ, তাবরিজ, ইস্পাহান, আরাক ও কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসাইন সালামি ও পরমাণু শক্তি সংস্থার প্রধান ফারেদুন আব্বাসি। ইরান হামলার জবাবে ইসরায়েলের দিকে অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে, তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার দায় স্বীকার করে বলেন, ইরানের বিজ্ঞানীরা যারা পারমাণবিক বোমা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে। অপরদিকে ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্প আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ও লন্ডনগামী বোয়িং 787 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হয়েছেন। শুধু একজন এই ঘটনা থেকে জীবিত ফিরে এসেছেন। এয়ার ইন্ডিয়ার বিমানটি ১২ জুন মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। সেখানকার অর্ধ শতাধিকের বেশি আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটিতে মোট ২৩০ যাত্রী ও ১২ ক্রু সদস্য ছিলেন। নিহতদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নামও রয়েছে। একমাত্র জীবিত যাত্রী হিসেবে উদ্ধার হয়েছেন ব্রিটিশ নাগরিক বিজয় কুমার রমেশ। বিমানটির ডানায় ত্রুটির সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনাস্থল থেকে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। ফ্লাইট নাম্বার AI-171 এই উড়োজানি বোয়িং 787 ড্রিমলাইনারের প্রথম বিমান, যেটি এভাবে ভেঙে পড়ল, যা বিশ্বব্যাপী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। গাজায় ইসরায়েলের বর্বরতা থেমে নেই। তার উপর প্রতিদিন গাজায় অপেক্ষমান ত্রাণ প্রার্থী ফিলিস্তিনিদের হত্যা করে সকল অমানবিকতাকেই যেন ছাড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইতোমধ্যে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ৫৫,০০০ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসে ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেয়ার পরও সেখানে সামান্য সাহায্য পৌঁছেছে। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ থেকে আটক ১২ অধিকার কর্মীর মধ্যে ৬ জনকে ৭২ ঘণ্টা আটকে রাখার পর মুক্তি দেয় ইসরায়েল। ম্যাডলিনের সদস্যদের মধ্যে ছিলেন মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান সহ ব্রাজিল, তুরস্ক, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসের নাগরিকরা। ৯ জুন গাজায় ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আন্তর্জাতিক জলসীমায় পৌঁছলে ইসরায়েলি বাহিনী ১২ অধিকার কর্মী সহ জাহাজটি আটকে আশদাদ বন্দরে নিয়ে যায়। লস অ্যাঞ্জেলসে ফেডারেল ইমিগ্রেশন সংস্থা আইসির বড় অভিযান শুরু হতেই উত্তাল হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া। আইসির হাতে অনেক অবৈধ অভিবাসী গ্রেফতারের পর বিক্ষোভে ফেটে পড়ে জনতা, যা খুব দ্রুত ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় পুরো রাজ্য জুড়ে। সহিংসতা দমন করতে প্রেসিডেন্ট ট্রাম্প
গভর্নরের কোনো অনুমতি ছাড়াই ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ন্যাশনাল গার্ড সেনা পাঠিয়েছেন। গভর্নর নিউসামকে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে মামলা করেছেন, আর ট্রাম্প তাকে ব্যর্থ নেতা বলে কটাক্ষ করেছেন। ডেমোক্র্যাট গভর্নররা একজোট হয়ে ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। সর্বশেষ জরিপ বলছে যুক্তরাষ্ট্রের ৫৪% নাগরিক ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষে। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক চাপে জনপ্রিয়তা টিকিয়ে রাখতেই ট্রাম্পের এমন পদক্ষেপ। এবার নজর ফেরানো যাক অন্যান্য গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ খবরগুলোর দিকে। বিশ্বের প্রথম মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তান। ভারতের পারমাণবিক পরীক্ষা ছিল তাদের চোখে হুমকি, আর সেই হুমকির জবাবে যে কোনো মূল্যে বোমা বানানোর অঙ্গীকার করে তারা। পাকিস্তানের এই পারমাণবিক অভিযাত্রা শুধু একটি দেশের প্রতিরক্ষা কৌশলের অংশ নয়, বরং একটি বৈশ্বিক কূটনীতি, নিরাপত্তা এবং অস্ত্র প্রতিযোগিতার এক জটিল ও রোমাঞ্চকর অধ্যায়। পাকিস্তানের পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা নিয়ে চলুন জানা যাক বিস্তারিত। ১৯৭৪ সালের ১৮ই মে ভারত চালায় তার প্রথম পারমাণবিক বিস্ফোরণ, কোডনেম স্মাইলিং বুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সেই মুহূর্তে বলেছিলেন, উই উইল ইট গ্রাস, ইভেন গো হাংরি, বাট উই উইল গেট ওয়ান অফ আওয়ার ওন। এভাবেই শুরু হয় দক্ষিণ এশিয়ার পারমাণবিক প্রতিযোগিতা। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল ১৯৭০-এর দশকে। দেশটির প্রধান বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান ছিলেন এই প্রজেক্টের মুখ্য স্থপতি। তিনি নেদারল্যান্ডস থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি অর্জন করে পাকিস্তানে ফিরেন এবং স্থাপন করেন কাহুটা রিসার্চ ল্যাবরেটরি। ১৯৯৮ সালের ২৮ মে ভারতের ৫টি পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তান চাগাই পাহাড়ে চালায় ৫টি পরমাণু বিস্ফোরণ, অপারেশন চাগাই ১। এই প্রথমবারের মতো একটি মুসলিম রাষ্ট্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করে। বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, পারমাণবিক অস্ত্র কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এটি দক্ষিণ এশিয়ার এক চিরস্থায়ী উদ্বেগের নাম? আজও পাকিস্তানের ফার্স্ট ইউজ পলিসি নেই, অর্থাৎ তারা আগে হামলা করবে না এমন ঘোষণা দেয়নি। ২০০১, ২০০৮, ২০১৭ এবং সর্বশেষ ২০২৫ ভারত পাকিস্তান সীমান্তে প্রতি উত্তেজনায় আলোচনায় আসে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলেন, এই দুটি দেশের মধ্যে ভুল বোঝাবুঝিও হতে পারে ধ্বংসাত্মক। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় বিপ্লব ঘটাতে চান গোল্ডেন ডোম নামের একটি উচ্চাভিলাষী প্রযুক্তিভিত্তিক প্রকল্পের মাধ্যমে। ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হলেও এটি অনেক বড় পরিসরের, জটিল ও ব্যয়বহুল একটি উদ্যোগ, যার মাধ্যমে ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। চলুন দেখে নেওয়া যাক ট্রাম্পের এই গোল্ডেন ডোম সম্পর্কে। মার্কিন প্রেসিডেন্ট রিগান চেয়েছিলেন স্টার ওয়ার্স, আর ট্রাম্প আনছেন গোল্ডেন ডোম। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের আকাশকে ঢেকে দেবেন গোল্ডেন ডোমে। প্রথম ধাপে $২৫ বিলিয়ন আর পুরো প্রকল্পে খরচ হতে পারে প্রায় $১৭৫ বিলিয়ন বা এর ৩ গুণ বেশি। এই ডোমের লক্ষ্য হল মহাকাশ, আকাশ, স্থল ও সমুদ্র জুড়ে ছড়িয়ে থাকা সেন্সর ও স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে। গোল্ডেন ডোম হবে একটা ত্রিস্তর বিশিষ্ট মহাকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক। প্রথম স্তর সেন্সর স্যাটেলাইট, যা শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করবে। দ্বিতীয় স্তর ট্র্যাকিং ও কমান্ড সিস্টেম, যা গতিপথ হিসেব করবে। আর তৃতীয় স্তর অস্ত্র বহনকারী স্যাটেলাইট, যা আকাশে থাকা শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেবে। এই ধারণা এসেছে ইসরায়েলের আয়রন ডোম থেকে। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট শনাক্ত করে ধ্বংস করে, কিন্তু ট্রাম্পের গোল্ডেন ডোম এটা হবে বহু গুণ বড়। এটি ঠেকাবে হাইপারসোনিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি মহাকাশ থেকে আসা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বও। ট্রাম্পের ভাষায় এটা এমন শক্তিশালী হবে যে পৃথিবীর অপর প্রান্ত থেকেও ছোড়া ক্ষেপণাস্ত্র ঢুকতে পারবে না। একটা আস্ত মহাকাশ প্রতিরক্ষা বর্ম তৈরি করতে যাচ্ছেন তিনি। কিন্তু সময়
বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে লাগবে অন্তত 5 থেকে 10 বছর। ট্রাম্পের মেয়াদে এটা পুরোপুরি তৈরি হওয়া প্রায় অসম্ভব, তবে আংশিক কিছু ব্যবস্থা হয়তো কার্যকর হতে পারে 3 বছরের মধ্যেই। ভারতে শনাক্ত হলো করোনা ভাইরাসের নতুন ধরন XFG, যার সংক্রমণের গতি উদ্বেগজনক। বাংলাদেশে ইতিমধ্যে জোরদার করেছে সীমান্ত স্ক্রিনিং আর দিয়েছে ভারত ভ্রমণে সতর্কবার্তা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XFG শনাক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে, যা আবারও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে ভারতের একাধিক রাজ্যে এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চলগুলো হটস্পটে পরিণত হয়েছে, ফলে সতর্ক হয়েছে বাংলাদেশও। ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করতে পারে এমন শঙ্কায় বাংলাদেশ সরকার ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে করোনার 2টি নতুন সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC-কে। এগুলো ওমিক্রন JN1 এর উপশাখা, যার মধ্যে XFG বেশি সংক্রমণক্ষম। বিজ্ঞানীদের মতে গরম ও আর্দ্র আবহাওয়া এই ভাইরাসটির সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন XFG ভ্যারিয়েন্টটি তুলনামূলকভাবে হালকা উপসর্গ তৈরি করে এবং গুরুতর অসুস্থতার ঝুঁকি কম। তবে বয়স্ক, রোগপ্রবণ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি মারাত্মক হয়ে উঠতে পারে। ফলে এই শ্রেণীর মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভারতের কেরালা, গুজরাট ও পশ্চিমবঙ্গ রাজ্যে NB1.8.1 নামের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা দ্রুত সংক্রমিত হচ্ছে। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংক্রমণের মাত্রা এখনও বেশ কম থাকায় ভারতে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সীমান্তবর্তী যোগাযোগের কারণে এসব ভ্যারিয়েন্ট বাংলাদেশের জনগণের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তাই সীমান্ত নজরদারি, স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। প্রবাল প্রাচীর পৃথিবীর অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্র, অথচ জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন, যা শুধু সামুদ্রিক প্রাণী নয়, পুরো পরিবেশ ব্যবস্থার জন্যই তৈরি করছে এক অশনি সংকেত। চলুন জানা যাক বিস্তারিত। প্রবাল প্রাচীর বা কোরাল রিফ পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যময় বাস্তুতন্ত্র। এগুলো প্রায় 25% সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। কিন্তু এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র আজ মারাত্মক হুমকির মুখে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো দ্রুত ধ্বংস হচ্ছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। এসব প্রাচীর ধ্বংস হলে সমুদ্র তীরবর্তী এলাকার বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেন বিজ্ঞানীরা। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বড় ভূমিকা রাখতে পারে প্রবাল প্রাচীর। গত কয়েক দশকে বৈশ্বিক গড় তাপমাত্রা ক্রমাগত বেড়েছে। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের প্রতিবেদন অনুযায়ী 2024 সাল ছিল এখন পর্যন্ত উষ্ণতম বছর, এবং ওই বছর রেকর্ড তাপমাত্রায় প্রবাল ব্লিচিং বা রং হারানোর হার বেড়েছে। যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে মাত্র 1.2 ডিগ্রি বেশি হয়ে যায়, তখনই ঘটে প্রবাল ব্লিচিং। এতে প্রবাল তাদের প্রধান খাদ্য সরবরাহকারী ও রঙের উৎস হারায়। এর ফলে প্রবাল সাদা হয়ে যায় এবং পর্যায়ক্রমে মারা যায়। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ গত 1 দশকে 5 বার ব্লিচিংয়ের শিকার হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস অনুসারে বিশ্বব্যাপী রিফ বিল্ডিং প্রবাল প্রজাতির প্রায় 44% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও প্রবাল প্রাচীর ধ্বংসের পেছনে রয়েছে সমুদ্রের অম্লতা বৃদ্ধি, পলিথিন, তেল, বর্জ্য দূষণ।
অতিরিক্ত মাছ ধরা ও ট্রলারিং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে, যা প্রবালের মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও প্রবালের অস্তিত্ব রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে 2045 সালের মধ্যে প্রবাল শূন্য হতে পারে সেন্ট মার্টিনস দ্বীপ। প্রিয় দর্শক, এবার দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা বিস্ময় আর কৌতূহল উদ্দীপক ঘটনার ঝলক আমাদের নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। গাছটিকে কেউ বলে মা, কেউ সন্তান, আর কেউ বলে ড্রাগনের আত্মা। বলছি পৃথিবীর সবচেয়ে দুর্লভ বৃক্ষ ড্রাগন ব্লাড ট্রির কথা। এই গাছটি একমাত্র জন্মায় ইয়েমেনের আরব সাগরের দ্বীপ সোকোত্রায়। তাই একে বলা হয় বায়োলজিক্যাল এন্ডেমিক গ্লোরি। পৃথিবীর 825 বিরল উদ্ভিদের মধ্যে সোকোত্রার এই গাছটি সবচেয়ে বেশি নজর কাড়ে। তবে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিপর্যয়ে এই গাছটি এখন বিপন্নপ্রায়। দর্শক, বিচিত্র বিশ্বে ড্রাগন ব্লাড ট্রির অস্তিত্বের লড়াই নিয়ে চলুন জানি বিস্তারিত। সোকোত্রা দ্বীপটি ইয়েমেনের অন্তর্গত হলেও এটি আরব সাগরের মাঝখানে একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। এখানকার পরিবেশ এতটাই অনন্য যে পৃথিবীর প্রায় 30% প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এখানে স্বতন্ত্রভাবে বিবর্তিত হয়েছে। সোকোত্রার ড্রাগন ব্লাড ট্রি শুধু একটি গাছ নয়, এ যেন এক জীবন্ত কিংবদন্তি। ব্যাঙের ছাতার মতো দেখতে গাছটির পুরো বাকলে মোড়া গাঢ় কাঠে লুকানো রয়েছে লাল রক্তের মতো রস, যেন প্রকৃতির শরীর থেকে রক্তক্ষরণ। এখানে শেষ নয় বিস্ময়ের সীমানা। এ গাছের রস হাজার বছর ধরে ঔষধ, রং, ধর্মীয় আচার অনুষ্ঠান, এমনকি প্রাচীন যুদ্ধে ব্যবহার হতো। কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিপর্যয়ে ড্রাগন ব্লাড ট্রি আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। এছাড়া ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দ্বীপে প্রতিকূল পরিস্থিতি তৈরি, ছাগলসহ গবাদি পশুর নিয়ন্ত্রণহীন চারণ এ গাছের নতুন চারা বেড়ে ওঠার সুযোগ নষ্ট করছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN ইতিমধ্যে এই গাছকে ভালনারেবল স্পেসিস হিসেবে চিহ্নিত করেছে। সোকোত্রা দ্বীপের মানুষ এবং কিছু পরিবেশবাদী এই গাছকে বাঁচাতে নার্সারি স্থাপন করছেন। আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশ বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন এই গাছের জেনেটিক সংরক্ষণ নিয়ে। ড্রাগন ব্লাড ট্রি শুধু দেখতেই সুন্দর নয়, বহু গবেষণায় দেখা গেছে এটি অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এমনকি অ্যান্টি ক্যান্সার গুণসম্পন্ন। একে হারানো মানে চিকিৎসা বিজ্ঞানের বিশাল একটি সম্ভাবনাকে হারিয়ে ফেলা। আজ যখন বিশ্ব উষ্ণতায় কাঁপছে, তখন এই গাছগুলোই হতে পারত পৃথিবীর প্রাকৃতিক রক্ষা কবচ। অথচ দুঃখজনকভাবে ড্রাগন ব্লাড ট্রির যথাযথ সংরক্ষণের অভাবে আমরা হারাতে বসেছি পৃথিবীর অমূল্য বৈচিত্র্য। ড্রাগন ব্লাড ট্রি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, যার বিলুপ্তি মানে এক মহাক্ষয়। দর্শক, এবারে চোখ রাখি আমাদের বিশেষ পরিবেশনা বিশ্ববরণীয়র দিকে। চে গেভারা, প্রকৃত নাম এর্নেস্তো গেভারা দে লা সেরনা, তবে পুরো বিশ্ব তাকে চেনে কেবল চে নামে। তিনি ছিলেন একাধারে চিকিৎসক, গেরিলা যোদ্ধা, দার্শনিক, লেখক, কূটনীতিক এবং এক দুর্দান্ত সামরিক কৌশলবিদ। চে গেভারার জীবন কেবল ইতিহাস নয়, এক অনুপ্রেরণার মহাকাব্য। দর্শক, বিশ্ববরণীয় পর্বে আজ জানব বিপ্লবী চে গেভারার বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে। 1928 সালে 14 জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন চে।
এর্নেস্তো গেভারা লিঞ্চ ও সেলিয়া ডে লা সার্নার 5 সন্তানের মধ্যে তিনিই ছিলেন জ্যেষ্ঠ। 1948 সালে বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন চিকিৎসাবিদ্যায়, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে এক অন্যরকম তৃষ্ণা জন্ম নেয় তাঁর ভেতর, মানবতাবোধ আর সামাজিক পরিবর্তনের তাগিদ। 1951 সালে চে তার বন্ধু আলবের্তো গ্রানাদোর সঙ্গে মোটরসাইকেল যাত্রায় বের হন গোটা দক্ষিণ আমেরিকা ঘুরে দেখতে। এই সফর তাকে উপলব্ধি করায় দরিদ্রতা, বৈষম্য আর নিপীড়নের বাস্তবতা। এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি লেখেন তার বিখ্যাত বই দ্য মোটরসাইকেল ডায়েরিজ, যা পরে বিশ্বখ্যাত সিনেমায় রূপ পায়। চে 1954 সালে মেক্সিকোতে একটি হাসপাতালে অ্যালার্জি বিভাগের চাকুরিতে যোগ দেন। এই মেক্সিকোতেই তার পরিচয় হয় ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে। বিপ্লবী দলের সদস্য হিসেবে 1956 সালে কিউবায় প্রবেশ করেন চে। সেখানে মার্কিন মদতপুষ্ট কিউবান একনায়ক বাতিস্তার সেনারা তাদের আক্রমণ করে। আক্রমণে 82 জনের মধ্যে বেঁচে ছিলেন মাত্র 22 জন। চে নিজের চিকিৎসা ব্যাগ ফেলে একজন কমরেডের গোলাবারুদের বাক্স কাঁধে তুলে নেন। এটাই ছিল চের চিকিৎসক থেকে গেরিলা যোদ্ধায় রূপান্তরের মুহূর্ত। শুধু অস্ত্র নয়, কলমেও চেয়েছিলেন দাপুটে। তিনি প্রায় 70টিরও বেশি প্রবন্ধ লিখেছেন, দিয়েছেন 250টির বেশি বক্তৃতা ও সাক্ষাৎকার। গুয়েতেমালায় রাষ্ট্রপতি জাকোবো আরবেনজের সমাজবাদী সংস্কারে অংশগ্রহণ করেন তিনি, এবং পরে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী অবস্থান তাকে একজন আদর্শ বিপ্লবীতে পরিণত করে। একে একে বিভিন্ন দেশ, গুয়েতেমালা, কিউবা, কঙ্গো, বলিভিয়ায় তার পদচিহ্ন পড়ে। 1967 সালের 7 অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনী চেকে বন্দী করে এবং 9 অক্টোবর গুলি করে হত্যা করে। পরবর্তীতে তাঁর মৃতদেহ লা হিগুয়েরার এক গোপন গণকবরে সমাধিস্থ করা হয়। এই ঘটনার 30 বছর পর 1997 সালে জন লি অ্যান্ডারসন চের জীবনী লেখার সময় তাঁর কবর খুঁজে পান। এরপর চেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিউবায় পুনঃসমাহিত করা হয়। চের জীবন নিয়ে তৈরি হয়েছে অসংখ্য নাটক, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। স্টিভেন সোডারবার্গ পরিচালিত চে পার্ট 1 ও চে পার্ট 2 চলচ্চিত্র দুটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়। বিক্ষোভ ও গণ আন্দোলনে আজও চে গেভারার মুখ এক শক্তিশালী বার্তা বহন করে, প্রতিবাদ, স্বাধীনতা, সাহস এবং সত্যের প্রতিচিত্র হিসেবে। এই আয়োজনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা, তবে তার আগে যথারীতি জানব বিশ্বের দর্শনীয় সব স্থান। উত্তর ইউরোপের শান্তিপূর্ণ একটি দেশ ফিনল্যান্ড। দেশটির পশ্চিমে সুইডেন, দক্ষিণে ও পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে, দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর। 3,38,145 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশটির জনসংখ্যা 56 লাখ। ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী জাতি হিসেবে বারবার স্থান পেয়েছে ফিনল্যান্ড। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ আমরা জানব ছবির মতো দেশ ফিনল্যান্ডের জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। লেভি, ফিনল্যান্ডের বরফে ঢাকা এই শহর যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড। অসংখ্য রিসোর্ট, পাহাড়, স্কি ট্র্যাক, সব মিলিয়ে বেস্ট অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন লেভি। অ্যালান্ড আর্কিপেলাগো, বাল্টিক সাগরের হৃদয়ে একগুচ্ছ মণির মতো এই দ্বীপগুলো। ইতিহাস প্রেমীদের জন্য এখানে রয়েছে ক্যাস্টেলহেলম দুর্গ, অ্যালান ম্যারিটাইম মিউজিয়াম।
নিয়েমি। এখানে রয়েছে বরফের দুর্গ আর পরীর রাজ্য, একেবারে ফ্রোজেন মুভির মতো। 3 তলা বরফের দুর্গ, ভেতরে আইস চার্চ, বাইরে স্কি ও স্নোবোর্ডিং। এই শহর যেন এক বাস্তব পরীর গল্প। ফিনিশ লেকল্যান্ড, এখানে রয়েছে 55,000 হ্রদ। কল্পনা করুন তো, এক বিশাল হ্রদ যেখানে রয়েছে শান্ত জল আর ঝিরিঝিরি বাতাস, আর সেই হ্রদের পাশে দাঁড়িয়ে সেন্ট ওলাফের দুর্গ। কিংবদন্তির মতো লাগছে, তাই না? ফিনিশ লেকল্যান্ড আপনাকে দেবে সেই কিংবদন্তির অনুভূতি। ইতিহাস আর ঐতিহ্যের ঘাঁটি তুর্কু। এখানে রয়েছে ত্রয়োদশ শতকে গড়া তুর্কু দুর্গ। দক্ষিণ ফিনল্যান্ডের পুরনো শহর তুর্কুতে ঢুকলেই আপনার মনে হবে টাইম ট্রাভেল করে আপনি যেন মধ্যযুগে চলে এসেছেন। তুর্কুতে রয়েছে হাজারো ঐতিহাসিক দালান, মিউজিয়াম আর সাংস্কৃতিক ইনস্টিটিউট। কাঠের বাড়ির শহর পর্ভু। একাদশ শতকের পর্ভু ক্যাথিড্রাল আর কাঠের বাড়িগুলো যেন জীবন্ত পোস্টকার্ড। শহরটি একদম প্যাস্টেল রঙে আঁকা। আড্ডা, ফটোশুট সবকিছুর জন্যই যেন উপযুক্ত স্থান পর্ভু। ইতিহাস আর মিউজিয়ামের শহর স্যাভনলিনা। সেন্ট ওলাফের দুর্গ, অর্থোডক্স মিউজিয়াম, প্রাদেশিক মিউজিয়াম। এই ছোট শহরের ইতিহাস আর সংস্কৃতি দেখে পর্যটকদের চোখ ছানা বড় হতে বাধ্য। ফিনল্যান্ডের পেছনের গল্প জানতে হলে স্যাভনলিনা ভ্রমণ তালিকায় রাখতে হবে সবার আগে। সান্তা ক্লজের হোম টাউন রোভেনিয়েমি। এখানে আছে সান্তা ক্লজ ভিলেজ আর পোস্ট অফিস। ইউরোপের উইন্টার ম্যাজিক রোভেনিয়েমি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আধুনিকতা আর ঐতিহ্যের সমন্বয় ঘটেছে এইখানে। হেলসিঙ্কিতে আপনি দেখতে পাবেন রুশ স্থাপত্যের গির্জা, দ্য চার্চ ইন দ্য রক, লুথারান ক্যাথেড্রাল। সবকিছু মিলিয়ে আপনার মনেই হতে পারে এ যেন শহর নয়, এ এক জীবন্ত পেইন্টিং। প্রিয় দর্শক, এই ছিল এবারের আয়োজনে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই প্রয়াস। সবাইকে বিদায় জানাচ্ছি, তবে সপ্তাহ জুড়ে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের অনুষ্ঠান দেখতে এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।